এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাই অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 8-এর পার্ট 3 নিয়ে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হলো আগাছা দমন, পেস্ট ও পেস্টিসাইড কী কী, ফসল তোলার সময় কী কী প্রসিডিওর করা হচ্ছে, আর ফসল সঞ্চয়, বীজ সঞ্চয়, এগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে আসি আগাছা দমন। যখনই জমিতে তোমার সার দেওয়া হলো, সার দেওয়ার পর জলসেচ করা হলো, তখন কি হলো, সার মানে এক্সটার্নাল, বাইরে থেকে তুমি অনেক খাদ্য দিচ্ছ, সেই খাদ্য তো উদ্ভিদ নিচ্ছে, তার সাথে সাথে বেশ কিছু আগাছা সেগুলোও জন্মায়। সেই আগাছাগুলোর নাম হলো পার্থেনিয়াম, চেনোপোডিয়াম, অ্যামারান্থাস, ঘাস, এই সমস্তগুলো হলো আগাছা। মানে যেগুলো আমরা আগাছা কাকে বলছে, যেগুলো আমরা চাই না জমিতে, যেগুলো ডিজায়ার ফসল নয়, যেগুলো ডিজায়ার গাছ নয়, আকাঙ্ক্ষিত গাছ নয়, কিন্তু সেগুলো গজিয়ে উঠছে, সেইগুলোকে বলা হয় আগাছা। এগুলোকে সরিয়ে ফেলতে হয়, কারণ সারের অনেকটা অংশ এই আগাছাগুলো টেনে নিতে পারে। ঠিক আছে, এবার আগাছাগুলোকে মেরে ফেলার জন্য প্রথম প্রসিডিওর হলো হাতে করে বেছে বেছে একটা একটা আগাছা তুলে ফেলা, যেটা তুমি বাড়ির বাগানের ক্ষেত্রে বা টবের গাছের ক্ষেত্রে তো পসিবল, কিন্তু বড় চাষের জমিতে সেটা সবসময় পসিবল হয় না। সেই ক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে আগাছা নাশক ব্যবহার করা হয়। ঠিক আছে, আগাছা নাশক মানে হলো তোমার হার্বিসাইড ইউজ করা হয়। এই হার্বিসাইড অনেক ধরনের হতে পারে, আমি বেশ কিছু উদাহরণ লিখেছি। 2,4-D, তারপর ধরো ট্রাইক্লোপির, গ্লাইফোসেট, ড্যালাপোন, পিক্লোরাম, এই সমস্তগুলো। এর মধ্যে 2,4-D এর পুরো নামটা ভালো করে পড়বে। 2,4-D এর পুরো নাম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড। ঠিক আছে, এখানে বলে রাখি 2,4-D এমন গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সমস্ত আগাছার পাতা খুব বড় বড় হয়, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই 2,4-D খুব ভালো কাজ করে। মানে যে সমস্ত আগাছার পাতা খুব বড় বড়, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 2,4-D হলো সিস্টেমেটিক হার্বিসাইড, মানে এটা গাছের সিস্টেমে গিয়ে কাজ করে এবং গোটা গাছটাকে মেরে দেয়। ঠিক আছে, তাহলে এছাড়াও অন্যান্য নামগুলো পড়বে, কারণ অনেক সময় এই আগাছানাশকের একটা দুটো নাম লিখতে দেয়। তারপর আসি হলো পেস্ট ও পেস্টিসাইড। এই পেস্ট কিন্তু টুথপেস্ট নয়, এই পেস্ট মানে কি, পেস্ট কাকে বলে, এখান থেকেও কিন্তু এই প্রশ্নটা আসে, খুব ভালো করে শুনে নাও। যে সমস্ত জীবেরা আমাদের যে ডিজায়ার ফসল, আমাদের যে আকাঙ্ক্ষিত ফসল, সেই ফসলকে বা সেই ফসলের উদ্ভিদকে নষ্ট করে দেয়, তাকেই পেস্ট বলে। ঠিক আছে, তাহলে এই পেস্ট কে মেরে ফেলতে হবে বা সরিয়ে দিতে হবে সেই জায়গা থেকে, দুভাবে করা যায়। এবার এই পেস্টকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বেশ কিছু পেস্টিসাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, বাড়িতেও দেখবে আমরা ওই ধরো আরশোলা তাড়াতে, মাকড়সা তাড়াতে, বিভিন্ন ইঁদুর তাড়াতে বিভিন্ন কিছু ব্যবহার করি, ঠিক তেমনি চাষের জমিতেও কিন্তু এগুলো তাড়াবার জন্য করতে হবে, এগুলো কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। এবার তোমরা বলবে এই পেস্ট আসে কেন? যখনই তুমি জমিতে সার দিলে, জলসেচ দিলে, আগাছা সরিয়ে ফেললে, তখনই যে উদ্ভিদটা তুমি চাষ করছো সেই উদ্ভিদের গ্রোথ বাড়তে থাকে, মানে বৃদ্ধি বাড়তে থাকে, তার ফলে সেই উদ্ভিদে ফসল দেখা যায়। যখনই ফসল দেখা যাচ্ছে তখনই কি হয়, সেই ফসল খেতে বিভিন্ন পাখি, বিভিন্ন পোকামাকড়, তারপর ধরো তোমরা অনেকেই হয়তো জানো যেগুলো পঙ্গপাল বলে, বা বিভিন্ন ধরনের পতঙ্গ, অনেক কিছু আসে, সেইগুলো সবই হলো পেস্ট। পেস্ট মানে কিন্তু শুধুমাত্র ইঁদুর বা এরকম কিছু নয়, যে সমস্ত জীবেরাই আমাদের যে আকাঙ্ক্ষিত ফসল সেটাকে নষ্ট করে দিচ্ছে, সেইটাকেই বলছে পেস্ট। তাহলে এই পেস্টিসাইড দুই রকম হচ্ছে, একটা হলো রাসায়নিক পেস্টিসাইড আর একটা হলো জৈবিক পেস্টিসাইড। রাসায়নিক পেস্টিসাইড অনেক রকম হয়, তার মধ্যে ডিডিটি একটা। ডিডিটি বর্তমানে ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে, তাও ডিডিটির পুরো নামটা পড়ে রাখবে। এবার এই যে রাসায়নিক পেস্টিসাইড, বর্তমানে এই রাসায়নিক পেস্টিসাইডকে ব্যবহারকে কমানো হচ্ছে, জৈবিক পেস্টিসাইডের ব্যবহারটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? রাসায়নিক পেস্টিসাইড ব্যবহারের বেশ কিছু অসুবিধা আছে। প্রথম হলো, জমিতে যদি তুমি খুব বেশি পরিমাণ রাসায়নিক পেস্টিসাইড ইউজ করে ফেলো, সেক্ষেত্রে বেশ কিছু ভালো পতঙ্গও আছে যেগুলো উদ্ভিদের পলিনেশনে বা পরাগ সংযোগে সাহায্য করে, তারাও কিন্তু মরে যাবে। ধরো বিভিন্ন প্রজাপতি আসছে, এই ফুল থেকে ওই ফুলে বসছে, তুমি যদি বেশি পরিমাণে মানে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করো, সমস্ত ভালো পতঙ্গও মরে যাচ্ছে। এটা একটা এর সবচেয়ে বড় ড্রব্যাক। দ্বিতীয় হলো, যদি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করছো, বৃষ্টির জলে সেগুলো ধুয়ে যাচ্ছে, বা জলসেচের জলে ধুয়ে গিয়ে সেইটা গিয়ে পুকুরে পড়ছে, সেখানে গিয়ে বিভিন্ন রকম জীবের ক্ষতি করছে। তৃতীয় হলো, অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারের ফলে এটা জলের সাথে ধুয়ে যাচ্ছে, গিয়ে ধরো পুকুরে পড়ছে বা মাটির নিচের জলের সাথে মিশছে, যে কোনোভাবেই জলের সাথে মিশছে, এবার সেইটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে যাচ্ছে। যদি
এই যে পেস্টিসাইড ধোয়া জল গিয়ে পুকুরে পড়ছে, পুকুরের ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এদের দেহের মধ্যে দিয়ে মাছের দেহে ঢুকছে, সেই মাছ আবার আমরা খাচ্ছি, আমাদের দেহ প্রবেশ করছে পেস্টিসাইড। ঠিক আছে, আবার দ্বিতীয়ভাবে যদি দেখি, এটা যদি খাদ্যের জলস্তরে গিয়ে মিশছে, মাটির নিচের যে আমরা পানীয় যে জল, খাদ্যের জলস্তর নয়, পানের যে জল, সেই জলের সাথে গিয়ে মিশলে সেটা সরাসরি আমরা সেই জল পান করলে আমাদের শরীরেও সেটা প্রবেশ করে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, এই রাসায়নিক পেস্টিসাইড ব্যবহারের অনেকগুলো অসুবিধা আছে। এই অসুবিধাগুলো যখন লিখবে, প্রথম লিখবে যেগুলো উপকারী পতঙ্গ, উদ্ভিদের পলিনেশন বা পরাগ সংযোগের জন্য, ফল হওয়ার জন্য যে পলিনেশন দরকার, সেইটা হওয়ার জন্য যে ভালো পতঙ্গ যারা এসে হেল্প করে তারাও মারা যাচ্ছে। এইটা হলো সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা মেনশন করতে হবে, বাকিগুলো তারপরে লিখবে। তারপর আসি হলো জৈবিক যে পেস্টিসাইড। এই জৈবিক পেস্টিসাইড কি? এটা হলো সোজা কথায়, ধরো তোমার বাড়িতে অনেক ইঁদুর হয়েছে, তুমি কি করলে? একটা বেড়াল ছেড়ে দিলে, বেড়ালটা ইঁদুরটাকে সেই বাড়ি থেকে নয় তাড়িয়ে দিল, নয় মেরে ফেললো, ব্যাপারটা এইরকম। ঠিক আছে, ধরো তোমার জমিতে এমন কিছু পতঙ্গ হয়েছে যেটার বিরুদ্ধে বেশ কিছু মাকড়সা বা অন্য পতঙ্গ আছে যেগুলো সেই পতঙ্গটাকে তাড়িয়ে দেয়। ঠিক আছে, বা ধরো এমন কিছু প্রোটোজোয়া হয়েছে তোমার জমির মধ্যে, সেই প্রোটোজোয়াকে ধরো পাখিরা খেয়ে নেয়, তখন কি করবে? যে সেই জায়গায় সেই পাখি যাতে বেশি পরিমাণ আসে সেইটা চেষ্টা করতে হবে। এইভাবে বর্তমানে পেস্ট কন্ট্রোল করা হচ্ছে। ক্ষেত্রে কি উপকার হয়? যাতে যেটা প্রবলেম সেইটাকেই সরানো হচ্ছে, ভালো পতঙ্গরা মারা যাচ্ছে না। ঠিক আছে, ভালো পতঙ্গরা রয়ে যাচ্ছে, যেটা যারা কৃষিকাজে সাহায্য করে তারা রয়ে যাচ্ছে, বাকি যে প্রবলেম ক্রিয়েট করছে তাকেই সরানো হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে দুটো জিনিসকে কাজে লাগানো হয়, একটা হলো পরভুক আর একটা হলো পরজীবী। মানে যেমন বললাম ইঁদুরকে খায় বেড়াল, তাহলে এই যে ইঁদুর বেড়ালের কিরম সম্পর্ক, পরভুক মানে বেড়াল ইঁদুরকে খাচ্ছে, পরভুক, এই সম্পর্কটাকে কাজে লাগানো হচ্ছে। বা পরজীবী, ধরো তোমার জমিতে কোনো প্রোটোজোয়া হয়েছে, সেই প্রোটোজোয়াকে নষ্ট করার জন্য তোমার ব্যবহার করছে এমন কিছু পাখি আছে যারা সেই প্রোটোজোয়াকে খেয়ে নিচ্ছে, সেটাও হলো পরভুক মানে সম্পর্ক। পরজীবী কি? ধরো এমন কিছু ভাইরাস হয়েছে, সেই ভাইরাসের দেহে এমন কিছু তোমার ধরো ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হচ্ছে, সেই ভাইরাস ব্যাকটেরিয়া ওরা একে অন্যের ক্ষতি করে মানে ব্যাকটেরিয়াটা গিয়ে ভাইরাসটাকে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে কাজ করছে। তাহলে এখন পেস্টিসাইড দুই রকম হয়, রাসায়নিক আর জৈবিক। বর্তমানে জৈবিকের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাই বলে এটা নয় যে রাসায়নিক সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় এই ক্যাম্পেইন এখন চালানো হচ্ছে যে জৈবিক পেস্টিসাইড ইউজ করো, কিন্তু সেই সচেতনতা এখনও সমস্ত কৃষক বন্ধুর মধ্যে ছড়িয়ে পড়েনি। এটা যাতে ছড়িয়ে পড়ে, এটার দিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। এরপরের যে পয়েন্ট সেটা হলো ফসল তোলা। এই ফসল তোলা মানে কি? যখন তুমি জমিতে সার দিচ্ছ, তারপর জলসেচ করছো, আগাছাকে তুলে ফেলছো, পেস্টকে নষ্ট করছো, তার ফলে কি হচ্ছে? উদ্ভিদের বৃদ্ধি ভালো হচ্ছে, ফসল ভালো হচ্ছে। এবার ফসল পেকে যাচ্ছে, পরে সেই ফসলটাকে কেটে নেওয়া, খাদ্যের যে ভোজ্য অংশটুকু সেটাকে আলাদা করা, ভোজ্য অংশের গায়ে অনেক সময় এরকম ছাল থাকে, মানে যেগুলোকে বলে শুকনো অংশ, সেগুলোকে আলাদা করা, তারপর সেই শস্যকে জমা করা, এই গোটা প্রসেসগুলো এরপর আসে। তাহলে এখন আসছে কি? যে ফসল তোলা। ফসল তোলার দুটো প্রধান পার্ট, একটা হলো মাড়াই আর একটা হলো ঝাড়াই। মাড়াই নামটা থেকেই বুঝতে পারছো, ফসলকে কেটে নিয়ে একটা গোছ হিসাবে ধরা হয় এবং সেগুলোকে মাটিতে বা একটা এরম ঢেকির মতো জিনিস আছে, এরম স্লোপ টাইপের, তার উপর পেটানো হয়। তার ফলে কি হয়? যে দানা শস্যের ক্ষেত্রে এটা করা হয়, মানে বেগুন গাছের ক্ষেত্রে করা হবে না। ঠিক আছে, বেগুন তো একটা তো ভেজিটেবল, তাই না? সেটাকে কিন্তু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে মাড়াই ঝাড়াই করা হয় না। কিন্তু দানা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, যেমন ধান, গম, ডাল, এগুলোর ক্ষেত্রে এই মাড়াই ঝাড়াই এগুলো করা হয়। কি করা হচ্ছে? দানা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ফসল উদ্ভিদটাকে ভোজ্য অংশ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভোজ্য মানে হলো যে খাদ্যের অংশ, সেখান থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এবার সেইটাই হলো মাড়াই। এটা কী করা হতো আগে? যে এগুলোকে কেটে নেওয়া হতো এবং এরকম করে মাটির মধ্যে পিটিয়ে পিটিয়ে সেগুলোকে কি করা হতো? যে ধরো ধানগুলোকে, ধানের উদ্ভিদের বাকি অংশটা থেকে আলাদা করা হতো। ঠিক আছে, তার ফলে ধান বেরিয়ে এলো। এবার কি হবে? ঝাড়াই হবে। ঠিক আছে, ঝাড়াইয়ে কি করা হয়? দানা শস্য, ভুসি আলাদা করা হয়। এই ভুসি ধরো এই গরু, ছাগল এদেরকে খাদ্য হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই দুটোই আগে হাতে করে করা হতো। ঝাড়াই কিভাবে করা হয়? ধরো কুলোর মধ্যে ধরো ধানই নেওয়া হয়েছে, ঠিক আছে, তারপর ওপর থেকে ফেলা হয়,
মানে অনেকটা উঁচু থেকে ফেলা হয়, আর এক্ষেত্রে বাতাসকে কাজে লাগানো হয়। বাতাস ধরো এদিক থেকে প্রবাহিত হচ্ছে। এবার ধানের গায়ে যে ধরো তুষ বা যে ভুসি লেগে থাকে সেগুলো খুব হালকা হয়, সেগুলো ভেসে চলে যায়, ধানগুলো ভারী হয়, মাটিতে গিয়ে পড়ে। এইভাবে বায়ুকে কাজে লাগিয়ে ঝাড়াই করা হচ্ছে, ঠিক আছে। তাহলে মাড়াই হলো মানে শস্যগুলোকে নিয়ে পেটানো হচ্ছে যাতে সেগুলো শস্যগুলো খসে পড়ে যায়, শস্য মানে দানা শস্যগুলো। আর ঝাড়াই হলো কি, ছাড়া হচ্ছে ওপর থেকে, এরমভাবে কুলোর মাধ্যমে জিনিসটাকে ওপর থেকে নিচে ফেলা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে। আর বায়ু প্রবাহিত হলে কি হবে, সেই যেগুলো হালকা ভুসি সেগুলো খানিকটা দূরে উড়ে চলে যাচ্ছে, কিন্তু যেগুলো দানা সেগুলো মাটিতে গিয়ে জড়ো হচ্ছে। বোঝা গেল? এবার দেখো বর্তমানে এত তো লোকবল নেই, প্রথম কথা, লোকে অনেক অনেক খাদ্য তৈরি করতে হবে, তাই না? লোকের খাদ্য মানে যোগান দিতে হবে, সেই জন্য কী করা হয়, বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। যেমন মানে এই মাড়াই ঝাড়াইয়ের বদলে এখন যেটা ব্যবহার করা হয় সেটার নাম কম্বাইন হারভেস্টার বা কম্বাইন হিসাবেও বলা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কী করা হয়, মাড়াই ঝাড়াই সবই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই যে ঝাড়াইয়ের ফলে যে ভুসি পাচ্ছি, সেই ভুসিটা উদ্ভিদ মানে সেই ভুসিটা আমাদের যে গবাদি পশু তাদেরকে খেতে দেওয়া হয়। বর্তমানে সেই ভুসি থেকেও একরকম তেল তৈরি করা হয়, তোমরা হয়তো নাম শুনেছো রাইস ব্র্যান অয়েল। সেই ব্র্যান মানে হলো ভুসি, সেইখান থেকে যে তেল তৈরি হচ্ছে সেগুলো হলো রাইস ব্র্যান অয়েল। তাহলে বর্তমানে এই ভুসিকেও কাজে লাগিয়ে কিন্তু আরও প্রসেস করা হচ্ছে যাতে সেখান থেকে আরও বিভিন্ন কিছু তৈরি করা যায়, ঠিক আছে। এবার আসি ফসল সঞ্চয় ও বীজ সংরক্ষণ। দেখো ফসল যেই অনেক পরিমাণ উৎপন্ন হয়ে গেল, তখন সেই ফসলকে সঞ্চয় করতে হবে পরের চাষের জন্য, মানে যতদিন না পরের ধান চাষ ধরো হচ্ছে ততদিন অবধি এই চালটাকে সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী বাজারজাত করা সম্ভব হয়। সেই জন্য ফসল সঞ্চয় করা খুব গুরুত্বপূর্ণ। ফসলকে কিভাবে সঞ্চয় করতে হবে, এমন জায়গায় সঞ্চয় করতে হবে যাতে সেখানে বেশ কিছু ফ্যাক্টর মানে কন্ট্রোল থাকে। কি কি ফ্যাক্টর? আর্দ্রতা, দ্বিতীয় হলো বায়ু, তৃতীয় হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, পেস্ট মানে হলো তোমার এই যে বিভিন্ন যে মানে এই যে জীবজন্তু যেগুলো নষ্ট করে দিচ্ছে সেইগুলো। তাহলে এইগুলোর জন্য কি কি করা হয়, এমন জায়গায় রাখা হয় যেখানে বায়ু চলাচল খুব কম হবে। দ্বিতীয় হলো আর্দ্রতা, খুব বেশি হবে না, মানে জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে ভিজে হবে না, খুব ব্রাইট আলোতে রাখা হয়। তোমরা যখন ধানের গোলা দেখেছো খেয়াল করে দেখবে খুব উজ্জ্বল আলো যে জায়গায় আসে সেখানেই কিন্তু ধানের গোলা করা হয়, তাই না? আর ধানের গোলার মধ্যে ধান এমনভাবে রাখা হয় যার ভিতরে কিন্তু খুব বেশি বাতাস থাকতে পারে না। তার সাথে এটা তো আগেকার দিনে করা হতো, বর্তমানে কি করা হয়, যেখানে ধরো খাদ্য সঞ্চয় মানে ফসল সঞ্চয় করা হচ্ছে সেই জায়গাতে যাতে বায়ু চলাচল কন্ট্রোল থাকে সেটা দেখা হয়। এমনকি বর্তমানে নাইট্রোজেন বায়ু চলাচল করানো হয় সেই জায়গার ভিতরে যাতে অক্সিজেন না থাকে। অক্সিজেন না থাকলে কোনো জীবজন্তুই বেঁচে থাকতে পারবে না, এমনকি যদি তোমার ইঁদুর জাতীয় কোনো প্রাণী ঢুকেও পড়ে তারাও কিন্তু সেই অক্সিজেনের অভাবে মারা পড়ে। সেই জন্য নাইট্রোজেন গ্যাসকে ওর ভিতরে চালনা করা হয়। আর্দ্রতাকেও দেখা হয় যাতে যার ভেতরে মানে সেই গুদামের ভিতরে আর্দ্রতাও খুব বেশি না হয়, খুব ময়েস্ট খুব ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা না হয় সেটা খেয়াল রাখা হয়। দ্বিতীয় হলো ওই জায়গায় কোনো রকম তোমার ধরো এই যে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো না জন্মায় সেদিকে খেয়াল রাখা হয়, তার জন্য ব্যাকটেরিয়া নাশক ছত্রাকনাশক এগুলো সব ছড়ানো হয়। নেক্সট হলো সেই জায়গাতে পেস্ট যাতে না আসে সেটাও মানে খেয়াল রাখা হচ্ছে, ঠিক আছে। এইগুলোর মাধ্যমে বর্তমানে গুদামের মধ্যে খাদ্যকে ফসলকে সঞ্চয় করা হয়। আচ্ছা, বায়ুহীন যে সমস্ত গুদাম ঘর ব্যবহার করা হয় সেগুলোকে বলে সাইলো। এটা দিয়ে ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। অনেক সময় যে ফসল তৈরি হয় ফসলের বেশ কিছুটা অংশ বীজ হিসাবেও কৃষকরা জমা রাখে পরের চাষের জন্য। মানে ধরো এবছর কোনো চাষি ভালো জাতের ধান চাষ করেছেন, সেই যে জগন্নাথ পুষা এই জাতীয়, এবার এই জাতীয় যে ধরো তোমার ধানের যে ধান থেকে মানে ধান চাষ হয়েছে সেই ধানই কিছুটা পরিমাণ বীজ হিসাবে রেখে দেওয়া হয় যাতে পরের চাষের জন্য তাকে আর বীজ না কিনতে হয়, সেই বীজটাই ব্যবহার করতে পারে। তার মানে ফসল সঞ্চয়ের সাথে সাথে বীজও সঞ্চয় করা হয় বেশ কিছুটা যাতে পরের চাষের সময় আবার নতুন করে বীজ না কিনতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।